আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি দেলোয়ার হোসাইন এবং আমাদের দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখবেন সবাইকে। তো আমরা আমাদের ১ম পার্টে যেটা আলাপ করেছিলাম যে কিভাবে ইউকেতে সেটেল হওয়ার সুযোগ গুলা সেগুলা যেমন কেউ এখানে আ মাস্টার্স করলো বা অনার্স করলো কিংবা মাস্টার্স করলো। করার পরে ইউকে গভর্নমেন্ট থেকে ২ বছরের একটা প্রাথমিক ওয়ার্ক পারমিট দেওয়া হয় যেটাকে পিএসডব্লিউ বলে। তো সেই পিএসডব্লিউ থাকা অবস্থায় আপনাকে আম কোনো কোম্পানির অধীনে আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে। সেই ওয়ার্ক পারমিটে যদি আপনি ৫ বছর থাকেন, আপনি এখানকার আইএলআর পাবেন এবং তারপর ব্রিটিশ পাসপোর্ট। তো সেই কোম্পানির অধীনের ওয়ার্ক পারমিটটাই আসলে ইম্পোর্টেন্ট। এই মাস্টার্স করার পর যে ২ বছরের পিএসডব্লিউ সেটা হচ্ছে যে আপনার চাকরি খোঁজার একটা সুযোগ আরকি। বাট সেটা কাউন্ট হবে না। কাউন্ট হবে মূলত কোম্পানির অধীনে আপনি যখন ওয়ার্ক পারমিট বা কাজটা শুরু করলেন সেইটাই, সেই ৫ বছর। পিএসডব্লিউ তে যে ২ বছর এটা আসলে সেটেল হওয়ার জন্য এই সময়টা কাউন্ট হয় না। সেটা অবশ্য কাউন্ট হবে যদি কেউ লং রেসিডেন্সি তে যায়, সেক্ষেত্রে ১০ বছরের হিসাব একটা আছে, সেখানে পিএসডব্লিউ কাউন্ট হয়। কিন্তু আপনি যদি ২ বছরের ৫ বছরের ওয়ার্ক পারমিটের যে রুট, সেটাতে শুধু ওয়ার্ক পারমিটের টাইমটাই কাউন্ট হবে এবং ৫ বছর থাকার পরে আপনি আইএলআর পাবেন, যেটা কোনো দেশে পার্মানেন্ট রেসিডেন্টশিপ বলে, ইউকে তে বলে আইএলআর, ইনডিফিনিট লিভ টু রিমেইন। সেম জিনিস, কোথাও বলে গ্রিন কার্ড। তারপরে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন। এই হচ্ছে রুট আরকি। তো সেক্ষেত্রে আমরা যেটা আমাদের ১ম পর্বে আলাপ করেছিলাম যে আ উম মেডিকেল টেকনোলজি সাবজেক্টটা মেইনলি আম আ রেডিওগ্রাফি এরিয়া নিয়ে এখানে সেটেল হওয়াটা কতটা ইজি এই সাবজেক্টে, চাকরির বাজার কেমন, বেতন কেমন সবগুলোই আমরা আলাপ করেছিলাম ১ম পার্টে এবং পাশাপাশি আমি এটাও উল্লেখ করেছিলাম যে আমার চ্যানেলের নাম বাঙালির গল্প কেন? সো যেহেতু আমরা নৃতাত্ত্বিকভাবে বাঙালি, জাতীয়তায় আমরা বাংলাদেশী। তবে আমাদের নৃতাত্ত্বিক পরিচয়, আমাদের এথনিসিটি হচ্ছে বাঙালি। আমাদের বাংলাদেশে চাকমা আছে, মারমা আছে, সাঁওতাল আছে, বিহারি আছে। ডিফারেন্ট এথনিসিটি আছে। আপনি দেখবেন একজন বাঙালির সাথে একজন চাকমা দেখতে চেহারা একরকম না। ডিফারেন্ট লুক। সো এই যে ডিফারেন্ট লুক, ডিফারেন্ট রেস এর কারণে একজন চাকমা সে হচ্ছে মেইনলি মঙ্গোলয়েড আর বাঙালি হচ্ছে মঙ্গল এবং অস্ট্রিক ২ টা এথনিক গোষ্ঠীর সংমিশ্রণ। এজন্য আমরা বাঙালিরা দেখতে চাকমাদের থেকে একটু আলাদা। তো এইটা হচ্ছে আমাদের এথনিক পরিচয় বাট জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশী। তো যেহেতু আমার সাথে আমি আগেই বলেছি যে অন্য এথনিক গোষ্ঠীগুলার উম তেমন একটা কানেক্টেড না। সেজন্য আমি বাঙালিদের গল্পগুলোই বলব। মেইনলি ইউরোপে যাওয়ার, আমেরিকা যাওয়ার এবং আরো স্পেসিফিক ভাবে যদি আমি বলি মেইনলি আমি এমপ্লয়মেন্ট এর চাকরির গল্পগুলো বলতে চাই। কিভাবে চাকরি পাওয়া সহজ হয়, কোন সাবজেক্ট গুলোতে চাকরি ইজি। তো এখন আমি দেলোয়ারকে বলব যে আম মেডিকেল টেকনোলজি কি শুধু রেডিওগ্রাফি নাকি আরো অন্যান্য ফিল্ড আছে নাম্বার 1 আর 2nd কোয়েশ্চেন হচ্ছে যে মেডিকেল টেকনোলজি তো একটা তো আমি যতটুকু জানি যে শুধু হচ্ছে যে ডায়াগনোসিস এর জায়গাটা স্ক্যান করা। আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট এর জায়গাটা। সো মানি ২ টা কি আলাদাভাবে পড়ানো হয় নাকি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট ২ টা একসাথে পড়ানো হয়? এইটা আর হচ্ছে যে মেডিকেল টেকনোলজির অন্যান্য কি এরিয়া আছে সেগুলো নিয়ে আমি জানতে চাই দেলোয়ারের কাছে। আচ্ছা, ধন্যবাদ নুরনবী ভাইকে। তো মেডিকেল টেকনোলজি টার্মটা আসলে ওয়াইডলি একটা বা মানে টার্ম। এটা ব্যবহার করা হয় অনেকগুলা ক্ষেত্রের জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে মেডিকেল টেকনোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং। এটা ওয়ান অফ দ্যা পার্ট। এর চেয়েও বড় আরেকটা পার্ট হচ্ছে যেখানে সবচেয়ে বেশি মানুষ পড়াশোনা করে সেটা হচ্ছে ল্যাব মেডিসিন বা ল্যাবরেটরি মেডিসিন। যেখানে মানুষ ব্লাড নেয়, ব্লাড, ইউরিন, স্টুল ইত্যাদি এসব টেস্ট করে এই ক্ষেত্রটা। এর বাইরেও আরেকটা আছে সেটা হচ্ছে ডেন্টাল টেকনোলজি। আ সাধারণত বিডিএস ডক্টর যারা আছে তারা তো ডেন্টালের কাজ করে। এর পাশাপাশি ডেন্টাল মেডিকেল টেকনোলজিস্টরাও দাঁতের কিছু কাজ করেন আরকি। সারা ওয়ার্লডেই উনাদের যথেষ্ট চাহিদা আছে। এর বাইরে আরেকটা ক্ষেত্র আছে সেটা হচ্ছে রেডিওথেরাপি। যারা হচ্ছে শুধুমাত্র ক্যান্সার রোগীদেরকে নিয়ে কাজ করে। ক্যান্সারের জন্য থেরাপি যে দেয়া হয়, যারা দেয় তাদেরকে রেডিওথেরাপি বলে। রেডিওথেরাপিস্ট বলে। আরেকটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এর বাইরে আরেকটা হচ্ছে ফার্মেসি। তো এই হচ্ছে মোটামুটি ৭ টা সেকশন আরকি মেডিকেল টেকনোলজির মেডিকেল আন্ডারে। টেকনোলজির হুম। আন্ডারে। তো আমাদের দেশে যেটা হয় যে মেডিকেল টেকনোলজিস্ট বলতে সবাইকেই বুঝায়।
এইরকম আলাদা করে আসলে কাউকে বুঝায় না। মানে এটা হচ্ছে আমব্রেলা টার্ম আরকি মেডিকেল আমব্রেলা টেকনোলজি। টার্ম, হ্যাঁ। তো এইখানে হচ্ছে এরকম না ব্যাপারটা। এখানে একটু আলাদা করে। যেমন মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজিস্ট যারা তাদেরকে এখানে রেডিওগ্রাফার বলে। আবার আমেরিকায় বলে মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট, আমেরিকা এবং কানাডায়। তো এইটা হচ্ছে আমি যেটা বললাম যে অনেকগুলা সাবজেক্ট। তো বাংলাদেশে সবগুলাই পড়ানো হয়। মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটে পড়ায় বাংলাদেশে। এটা বাংলাদেশে কি এর আগে ঢাকাতে? এটা ঢাকা, রাজশাহী, বগুড়া এই ৩ টা জায়গায় আগে ছিল। আমি যখন পড়াশোনা করছি ২০০৬ সালের কথা বলতেছি। তখন ২০০৬ সালে ৩ টা হইছিল। এরপর ২০১২ সাল থেকে অনেকগুলো হইছে। এই মুহূর্তে বাংলাদেশে এট লিস্ট ২০ থেকে ২২ টা ইনস্টিটিউট আছে। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। তবে এটা কার দুঃখজনকভাবে সার্টিফিকেট দেয়? ইউনিভার্সিটির আন্ডারে না তাদের নিজস্ব সার্টিফিকেট? এটা নিজস্ব সার্টিফিকেট। এখানে আচ্ছা। একটা কারসাজি আছে। কারসাজিটা হচ্ছে ৩ টা ইনস্টিটিউটে রেডিওলজি ডিপ্লোমাও পড়ায়, আবার হচ্ছে ব্যাচেলরও পড়ায়। এটা হুম, হচ্ছে ঢাকা, রাজশাহী, বগুড়ায় এই ৩ টা হুম। জায়গায়। এর বাইরে বাকিগুলাতে শুধু ডিপ্লোমা পড়ায়। তো এই শুধু ডিপ্লোমা পড়ায় এর কারণটা হচ্ছে ডাক্তারদের কিছু বাংলাদেশে তো জানেনই এক ক্লাস আরেক ক্লাসকে দেখতে পারে না। মনে করে যে তারা যদি খুব বেশি পড়াশোনা করে তারা হয়তো আমার পজিশন ধরে নিয়ে যাবে। এটা দুঃখজনক হইলেও এটা ডাক্তার মানে সত্যি। ডাক্তারদের সাথে মেডিকেল টেকনোলজিদের এক ধরনের টেনশন আছে। এক ধরনের টেনশন আছে এক্সাক্টলি। তো এসব নিয়ে আমি বলতে চাই না, এগুলা অনেক ডিপ আসলে আলোচনা, আমাদের প্রাসঙ্গিক না। তো ৩ টা জায়গায় হচ্ছে পড়ায় আরকি। ঢাকা, রাজশাহী, বগুড়া। তো আমি যারা বাংলাদেশে পড়াশোনা করতে চায় আমি তাদেরকে বলব এই ৩ টা জায়গায় সরাসরি ব্যাচেলর পড়াশোনা পড়ার জন্য, ভর্তি হওয়ার জন্য। এটা অ্যাজ ইউজুয়াল ইউনিভার্সিটিতে যেরকম ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হয়, এখানেও এরকম ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হয় এবং খুবই হাই কম্পিটিশন হয়। উম মানে এগুলো কি সরাসরি সরকারি ব্যাচেলর। না প্রাইভেট? এগুলো সরকারি। ইন্টারেস্টিংলি এগুলো সরকারি, কোনো খরচ নাই। ও! তাহলে তো খুবই ভালো। খুবই ভালো। ঢাকা আইএসটিতে সার্টিফিকেট দেয় ঢাকা ইউনিভার্সিটি। রাজশাহী আইএসটিতে সার্টিফিকেট দেয় রাজশাহী ইউনিভার্সিটি। বগুড়া আইএসটির সার্টিফিকেটও রাজশাহী ইউনিভার্সিটি দেয়। তো যার জন্য যারা পড়াশোনা করবে তারা হচ্ছে সরাসরি আ ইন্টার শেষ করে এখানে পড়াশোনা করা ভালো। এটা বেস্ট অপশন। আর এই মুহূর্তে ২০১৬ সালের পর থেকে যারা শুধু ডিপ্লোমা করছে তারা ইউকে তে আসতে পারবে না। মানে রেজিস্ট্রেশন পাবে না। তাদেরকে ব্যাচেলর করে আসতে হবে। হুম। এখানে একটু ব্যবস্থা। তো আমি পাস করছি অনেক আগে ২০০৯ সালে পাস করছি ডিপ্লোমা। তখন বাংলাদেশে কোথাও কিন্তু হচ্ছে যার বিএসসি যার ছিল না। ডিপ্লোমা আছে সে তো চাইলে অনার্স এ টপ আপ করতে পারবে। এক্সাক্টলি। যার ডিপ্লোমা আছে সে যেমন অনেক রেডিওগ্রাফার এখন সরাসরি হচ্ছে বিএসসি করতেছে প্লাস চাকরিও করতেছে বাংলাদেশে। আবার এখানেও তারা পড়তে আসতে পারবে। হুম, সরাসরি ইউকে তে তারা রেডিওলজিতে পড়তে আসতে পারবে। তো আমি রেডিওলজি পড়তে বলতেছি বারবার কারণ আমি রেডিওগ্রাফার এজন্য। বাট এটা হুম, সবার জন্যই প্রযোজ্য। এটা হচ্ছে ল্যাব, ফার্মেসি, ডেন্টাল, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি সবার জন্যই এটা প্রযোজ্য। একই রুট, একই সিস্টেম। বাট বোর্ডটা আলাদা। যেমন এখানে এইচসিপিসি রেজিস্ট্রেশন দেয় সবাইকেই। আমাদের মোটামুটি সবাইকেই এইচসিপিসি রেজিস্ট্রেশন দেয়। হুম। ফিজিওথেরাপি, ডেন্টাল সবাইকে এটা দেয়। আর পড়াশোনা যেটা বললেন যে ক্লিনিক্যাল এবং থেরাপি বা সবাই একটা সাবজেক্টেই আসলে পড়ায়। ইভেন হুম, সোনোগ্রাফিও পড়ায় এখানে। যেমন হুম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি যদি প্রশ্ন করেন তাহলে আমি বলব আমার সোনোগ্রাফার হওয়া হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। কারণ এই মুহূর্তে আমি সোনোগ্রাফি করি মানে আল্ট্রাসাউন্ড করি শুধু ক্যারোটিড আর্টারি মানে নেকের। এই বিষয়ে আমি এক্সপার্ট হয়ে গেছি। তো আমার প্ল্যান হচ্ছে ভবিষ্যতে সোনোগ্রাফার হওয়া। তো সোনোগ্রাফার হইতে হইলে কি করতে হবে? সেম রুট সে এখন কেউ পড়াশোনা যদি মনে করবে। করো কারো বাংলাদেশে তো হুটহাট মানুষ রাগ দেখায় ঘুষি মেরে বসে। কেউ কারো গাড়ির মধ্যে ঘুষি মেরে বসলো। এটা কি বাইরে থেকে বোঝা যাবে না স্ক্যান করতে হবে? না। এইটা আসলে এটা আল্ট্রাসোনোগ্রামের অনেকগুলা ধাপ আছে আসলে মেডিকেলের। হ্যাঁ, এখানে হচ্ছে ১ম হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আর্টারির। এখানে যে হ্যাঁ, আর্টারি আছে, আর্টারি ব্লকেজ হয়। আপনি দেখেন হুম, একটা ৪০ এর বয়স পার হয়ে গেলে মানুষের হার্টের আর্টারিতে প্লাক জমে। যার জন্য হার্টে স্ট্রোক করে। হ্যাঁ। তো ব্রেইন স্ট্রোক করার একটা কারণ হচ্ছে ক্যারোটিড আর্টারিতে ও একটা কিছু মানে এই জমে জায়গায়। যায়। এই হ্যাঁ, জায়গার ২ টা আর্টারি আছে যেটা ব্রেইনে ব্লাড সাপ্লাই দেয় মেইনলি। তো যখন মানুষের প্রেশার বেড়ে যায় বা যেকোনো কারণেই হোক, এখানে যখন প্লেগ জমে, প্লেগটা যদি এখান থেকে ছুটে যায়, ছুটে গিয়ে কি হয়? ব্রেইনের আর্টারিতে আটকে যায়। ব্রেইনের আর্টারি খুবই ন্যারো, চিকন। তো ওখানে হুম, যদি একটা কিছু গিয়ে ব্লক করে দেয়, তাহলে হুম, ওই ব্লকের পরবর্তী এরিয়াটায় সে আর ব্লাড সাপ্লাই দিতে পারল না ব্রেইনে। হুম, আর ব্রেইনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আলাদাভাবে সূক্ষ্মভাবে ব্লাড সাপ্লাই দেয়া লাগে। কারণ হুম, প্রত্যেকটা পার্টের আলাদা ফাংশন। ছোট্ট হুম। একটু ব্রেনের অংশের খুব গুরুত্বপূর্ণ ফাংশন। মানে মানুষের পুরা শরীরের তো নিয়ন্ত্রণ আসলে ব্রেনে আমরা সবাই জানি। তো এইখানে যদি একটা কিছু হয় তাহলে কি হয়? তার স্ট্রোক হয়ে তার যায়। মানে যেমন এটা তো আসলে খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। খুবই কারণ ইম্পোর্টেন্ট একটা এটার সাথে পার্ট এটা। ব্রেইনের মাথার কানেকশন। হ্যাঁ,
কানেকশন এক্সাক্টলি। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে বলি। সরি, আমি একটু থামায় জি, দিতে জি। সেটা হচ্ছে যে, এই যে তোমরা যারা মেডিকেল টেকনোলজি এ নিয়ে পড়াশোনা করছো বা বাংলাদেশে তো অনেকে কি তোমাদেরকে ডাক্তার মনে করা শুরু করে? না, এইটা আসলে মনে করে না। তবে গ্রামে মনে করে আরকি। আমি শহরের কথা বলতেছি। তারা মনে করে না। যেমন যেমন আমার আমি তো এখানে লন্ডনে আসার পর পাবলিক হেলথ এ মাস্টার্স করলাম। পাবলিক হেলথ তো জি, জি। আসলে ডাক্তার না, একেবারে আলাদা। আলাদা, আমার হ্যাঁ। এই পাবলিক হেলথ এ দে এ পড়ার পরে আমার অনেক মানুষ, ইভেন অনেক শিক্ষিত মানুষ তারা মনে করলো যে আমি মনে হয় ডাক্তার মানে হয়ে গেছেন। ডাক্তার হয়ে গেছি। তাই আমি বলছি না, আচ্ছা। এটা ইয়া। তো এইজন্য বলতেছি মেডিকেল টেকনোলজি কে ডাক্তার মনে করে কিনা? না, 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 এটা মনে করে গ্রামের মানুষজন মনে করে যে হ্যাঁ, যখন শুনি মেডিকেল আমাদেরকে আসলে চেনে না। ও ও আমরা আসলে কোন আমি ছোট্ট করে আমার ঘটনাটা বলি। আমি আসলে এই লাইনে পড়াশোনা করতাম না। আমার কি হইছে আমি জেনারেল লাইনে আমি কোচিং করতেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। রেডি হচ্ছিলাম। কোচিং করা অবস্থায় ভর্তি পরীক্ষার কিছুদিন আগে আমার কাজিন এনে আমাকে বলল যে, "এই যে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার। তুমি আচ্ছা, এখানে সরি, আমি পড়াশোনা করো।" পরে হয়তো ভুলে যেতে পারি। সেটা হচ্ছে যে জি। মেডিকেল টেকনোলজিতে পড়ার জন্য কি বাংলাদেশে যেটা এসএসসি, এইচএসসি তে মেট্রিক ইন্টারে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া শর্ত নাকি? অবশ্যই সায়েন্স উইথ বায়োলজি। বায়োলজি না থাকলেও সম্ভব না। আচ্ছা, ওকে, সো ফাইন। তাহলে আ কন্টিনিউ করো তোমার গল্পটা। হ্যাঁ, তো এ এ এ এ তো তখন কি হইছে? তখন আমি গিয়ে ভর্তি হইছি এটাতে। আমিও জানতাম না এটা কি। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আমাকে বলতেছে, "তুমি রেডিওলজি নাও। এটা হচ্ছে দেশের বাইরেও ভালো চাহিদা আছে।" তো হুম। আমি হচ্ছে যে, "ঠিক আছে, আপনি যা বলবেন তাই।" তো উনি আমার বড় ভাই। যা বলছে আমি ওইভাবেই গেছি। উনিই টাকাটা দিয়ে ফর্ম-টর্ম কিনে দিছে। ভর্তি পরীক্ষা দিয়ে আমি একেবারে শীর্ষে মানে 3rd হয়ে গেছি। তো এই 3rd হয়ে যাওয়ার কারণে সবাই এত বেশি উৎসাহ দিতেছিল আমি আর কোথাও ভর্তি পরীক্ষা দেই নাই। তো না দিয়ে আমি ওখানেই পড়াশোনা করছি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমাদেরকে কেউ চেনে না। তা আমার গ্রামের দাদা বললে বলতেন যে, "তুমি তো ডাক্তার।" মানে তো সে আমাকে ডাক্তারই বলত। গেলেই তার হুম, এই সমস্যা, সেই সমস্যা এটা বলা শুরু করত। তো হুম। এই হচ্ছে ইয়া। তো আমাদের দেশে যারা পড়াশোনা করতে চায় আমি তাদেরকে বলব সরাসরি বিএসসি করার জন্য। ইন্টার শেষ করে বিএসসি করে বিএসসি করলেই বাংলাদেশে চাকরি আছে যথেষ্ট পরিমাণে এবং যথেষ্ট ভালো সেলারি দিচ্ছে এই মুহূর্তে রেডিওলজিতে বিশেষ করে। এরপর তারা হচ্ছে ওখানে ১-২ বছর চাকরির অভিজ্ঞতা নিয়ে ২ টা কাজ করতে পারে। প্রথমত উচ্চশিক্ষার জন্য এখানে আসতে পারে। মাস্টার্স করার জন্য রেডিওলজিতে মাস্টার্স করার জন্য এখানে চলে আসতে পারে। অথবা বাংলাদেশ থেকেই রেজিস্ট্রেশন নিয়ে ইউকে তে চলে আসতে পারে। এটা হচ্ছে ২ টা ওয়ে। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই। এখানে চাহিদার যে ব্যাপারটা আমরা এর আগের এপিসোডে বলেছি যে আসলে অনেক চাহিদা আছে। স্পন্সর পাওয়া ইজি। এখন কারো যদি মনে হয় যে ইউকে তে পড়তে আসা অনেক টাকার ব্যাপার, আমি তাদেরকে বলব সব বাদ দিয়ে শুধুমাত্র ইংরেজিতে IELTS এ 7 তোলার জন্য। কেউ যদি 7 IELTS এ নিতে পারে আর তার যদি এই ব্যাকগ্রাউন্ডে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ডে নার্সিং, রেডিওগ্রাফি, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি হোয়াটএভার এই সাবজেক্টে যদি তার থাকে তাহলে আমরা তাকে গাইড দিতে পারবো যে বিনা খরচে কিভাবে কানাডা এবং ইউএসএ এবং হচ্ছে অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করতে পারে। কোন খরচ লাগবে না তার। আমরা বিনা খরচে আমরা তাকে পরামর্শ দিব। তো এইরকম আমাদের একটা সংস্থাও আছে বাংলাদেশে আইকন। তারা হচ্ছে কাজও করতেছে এই ব্যাপারে। যে ফ্রি বিনামূল্যে তাদেরকে হেল্প করার জন্য। আচ্ছা, আমি এই প্রসঙ্গে তাইলে আরেকটু বলি। আমাদের জি, যারা দর্শক শ্রোতা যারা আমাদের কথাগুলো শুনবেন, তারা এই রিলেটেড যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করবেন। পরবর্তীতে আমরা আবার আমাদের গেস্টের সাথে যোগাযোগ করব। প্রয়োজনে আমরা নতুন এপিসোড করব অথবা আপনাদের YouTube এ কমেন্টে আমরা রিপ্লাই দিব। বিশেষ করে এই যে তথ্যটা আ উনি দিলেন যে বিনা পয়সায় যাওয়া যাবে। এই রিলেটেড যদি কেউ আরো বিস্তারিত জানতে চান কমেন্ট করবেন এবং প্রয়োজনে আমরা নতুন এপিসোড করব। আপনাদের যদি অনেকগুলা কোয়েশ্চেন জমা হয় আমরা প্রয়োজনে নতুন 3rd এপিসোড করব, কোনো সমস্যা নাই। জি, আপনি কন্টিনিউ করেন। জি। তো এইটাতে হচ্ছে যেটা আমি বললাম যে বা ইউকে তে কিরকম চাহিদা আমি সেটা আগে বলেছি। তো অস্ট্রেলিয়ায় কিরকম চাহিদা আমি বলি। এখানে আমাকে প্রায়ই ইমেইল দেয় যে, "তুমি কি অস্ট্রেলিয়ায় মুভ করতে চাও কিনা এখান থেকে?" যেহেতু আমার এইচসিবিসি রেজিস্ট্রেশন আছে, তো অস্ট্রেলিয়ার রেজিস্ট্রেশন পাওয়াটা আমার জন্য ইজি। তো অস্ট্রেলিয়ার রেজিস্ট্রেশন পাইতে ১১০০-১২০০ অস্ট্রেলিয়ান ডলার লাগবে। ওরা বলছে ওরা এই টাকাটা পে করে দিবে এবং প্রসেসটাও ওরা কমপ্লিট করে দিবে। আমাকে শুধু বলতে হবে আমি যাবো কিনা। এবং যাওয়ার জন্য রিলোকেশন ফি দেয়। যে আমি ওখান করে আবার নতুন করে সেট হবো, এই হ্যাপাটা বা প্যারাটা আমি নিতে চাচ্ছি না। হুম, এইটার জন্য ওরা কি করবে? যে ওরা আমাকে ১ম ১৫ দিন খুবই স্ট্যান্ডার্ড একটা হোটেলে রাখবে। এরপর ওরা বাসা খুঁজে দেওয়ার জন্য সাহায্য করবে। এগুলো সব বিনামূল্যে ওদের খরচে। বিমান ভাড়া ওয়ান ওয়ে ওরা দিয়ে দিবে। এরপর $১০,০০০ অস্ট্রেলিয়ান ডলার দিবে হচ্ছে আমাকে এটা সেটা কেনার জন্য। যে হুম। ওই সময়টুকু সারভাইভ করার জন্য। এইরকম ফ্যাসিলিটি দিয়ে অস্ট্রেলিয়ায় হচ্ছে রেডিওলজিতে লোক চাচ্ছে। তো আমি এটা বলতেছি এটা বাংলাদেশ থেকে কেন না? এরকম না কিন্তু যে বাংলাদেশ থেকে কেউ যাইতে পারবে না। এরকম কিন্তু নিয়ম নাই।
যাদেরই এটাকে বলে আহরা, এখানে যেমন এইচসিপিসি, ইয়াতে হচ্ছে আহরা। তো আহরার রেজিস্ট্রেশন যার কাছেই থাকবে অস্ট্রেলিয়ার ওই রেজিস্ট্রেশন, সেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কারো কাছে যদি AHR এর রেজিস্ট্রেশন থাকে রেডিওলজি, সে সরাসরি এম্বাসিতে অ্যাপ্লিকেশন করে বলবে যে দেখো আমার AHR এর রেজিস্ট্রেশন আছে, আমি হচ্ছে তোমার এখানে জব খুঁজতে যাইতে চাই। এইরকম করলে তাকে 1 বছরের একটা ভিসা দিবে, জব সিকিং ভিসা দিবে। তো খুবই ভালো। মানে সে খুবই ভালো। বাংলাদেশে পড়াশোনা করলো, করার পরে হ্যাঁ। IELTS এ যদি 7 থাকে, হুম, দেন সে ইভেন ১ বছরের জন্য চাকরি খোঁজার জন্য যাইতে পারবে। যাওয়ার পর তো চাইতে পারবে। সে চাকরি পাবে যেহেতু ফিল্ড ভালো। ডেফিনিটলি যাওয়ার সময় হ্যাঁ, ডেফিনিটলি পাবে। এবং সেম থিং জার্মানির জন্যও প্রযোজ্য। কেউ যদি হচ্ছে জার্মান হচ্ছে অথরিটির রেজিস্ট্রেশন নেয়, সেটাও ইজি। একই, ওদেরকে ইমেইল করলে ওরা হচ্ছে পাল্টা কিছু কাগজপত্র চাবে। ভেরিফিকেশন যখন হয়ে যাবে, তখন ওরা একটা সার্টিফিকেট দিবে যে হ্যাঁ, তুমি হচ্ছে এটা। এখানেও IELTS লাগে, বাট এখানে 6.5 লাগে। অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল B2 পর্যন্ত লাগে। তো এইটা যাদের হবে তারাও এবং সেম। আমি তো মনে করি এই যে আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে মানে অনার্সের 2nd ইয়ার থেকে বিশেষ করে শুরু হয়। মানে ঘন্টার পর ঘন্টা ছেলেপেলেগুলা মানে সাধারণ জ্ঞান মুখস্থ করতেছে, এইটা মুখস্থ করতেছে, বিসিএস এর জন্য হ্যাঁ, পড়তেছে। এবং বিসিএস এর জন্য পড়ার পর বিসিএস যে হবে তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ গ্যারান্টি নাই। না। খুবই লিমিটেড সংখ্যক মানুষকে সম্ভবত ১২-১৩০০, আমি আগের যে হিসাবটা নিয়ে এখন বাড়ছে কিনা জানি না। খুব বেশি মানুষ তো নেয় না। তো এই কয়েকটা সিটের জন্য মানুষ জীবন দিয়ে দিতেছে। তো সেই সেটার পরিবর্তে সে যদি এইসব ডিসিপ্লিনে পড়ে, পাশাপাশি সে যদি জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য কিছুটা সময় ব্যয় করে বা IELTS এর জন্য কিছুটা সময় দেয়, তাইলে তো তার জন্য মানে আমি তো মনে করি যে বিসিএস এর প্রিপারেশন এর থেকে অন্তত মানে ৫ এইটা ভাগের ১ ইজি। ভাগ প্রিপারেশন নিলে সে এই হ্যাঁ, কাজগুলো করতে পারবে বা আরো করতে কম পারবে। সময় দিয়ে সে এইসব হ্যাঁ, জায়গায় পড়তে পারবে এবং বিনা হ্যাঁ, পয়সায়। হ্যাঁ, এবং বিনা পয়সায়। এবং আমি আরো বলি যে আসলে আমি যেটা মনে করি, আমার ফ্রেন্ড ২ জন হচ্ছে আমারই ক্লাসমেট এরা। তারা হচ্ছে বিসিএস ক্যাডার হইছে। তো সেলারি হচ্ছে আসলে কি খুব বেশি? আমি প্রাইভেটে খুব যেটা বেশি না পাইতাম তো। মানে সেটা। কেউ চ যদি ৪২, দুর্নীতিতে না ৪৫ হচ্ছে। জড়ায় তাইলে হ্যাঁ, খুব বেশি কিছু না, করার সুযোগ কম। খুব বেশি করার সুযোগ হয়তো নাই, সম্মান সেটাই। আছে কিন্তু না, সম্মান ফাইন্যান্সিয়ালি আছে, অনেক অনেক কিছু সম্মান। না। না, ফাইন্যান্সিয়ালি অনেক কিছু না। এরপর ফিন্যান্সিয়ালি তো কিছু না। বিভিন্ন ডিফারেন্ট সরকার আসলে ডিফারেন্ট পেইন আছে। পেইন আছে, সব হ্যাঁ। এ সেটাই। তো আমি মনে করি অপশন ২ টাই রাখা উচিত। মানুষ ডেফিনিটলি যাদের ইচ্ছা আছে বিসিএস এর চেষ্টা করবে। যাদের ইচ্ছা বাট আছে তারা যাবে। আমরা বলতে চাচ্ছি যে পাশাপাশি আরো তো অপশন আছে আমাদের জন্য। অপশন আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অপশন আছে। হতাশ না হয়ে বরং এইদিকেই হইলে এটা আরো ভালো। আমি জব স্যাটিসফ্যাকশন, আমি এখন পর্যন্ত টোটাল ১৫ বছর আমার জবের এক্সপেরিয়েন্স। তো আমার জব স্যাটিসফ্যাকশন যদি আমাকে ক্লাসিফিকেশন করতে বলে, আমি এটাকে ফার্স্ট রাখবো। যে আমি এখন যে হুম, জব করতেছি, এখানে আমাদের ম্যানেজার বা কাজের পরিবেশ, কলিগ এত ভালো। এখানে আমি যত জায়গায় কাজ করছি এই পরিবেশটা পাইছি। তো এটা বাংলাদেশের মানুষরা জানেও না যে আসলে কত বেশি। তো হুম। আমি যেই পয়েন্টে বলতেছিলাম সেই পয়েন্টে ফিরে যাইতেছি। যে জার্মানিতে এই সুযোগ আছে। এছাড়া আছে কানাডায় এই সুযোগ আছে। কানাডার রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে CAMRTs। তো CAMRT তো সেইম রুলস। আপনি হচ্ছে এখান থেকে যদি কেউ অ্যাপ্লিকেশন করে বিশ্বের যেকোনো জায়গা থেকে, ওদেরকে ইমেইলে সব সিলেবাস সহ পাঠায় দিবে। ওরা $200 লাগে। বাংলাদেশী টাকায় হয়তো ১৪,০০০ বা ১৫,০০০ টাকা মেক্সিমাম। তো ওরা হচ্ছে এটাকে ইভ্যালুয়েশন করবে। ইভ্যালুয়েশন করে ওরা দেখে যদি ওদের সিমিলার হয়, ওরা রেজিস্ট্রেশন দিয়ে দিবে সাথে, সাথে। আর যদি দেখে সিমিলার না, তখন ওরা কি করবে? বলবে যে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যে দিতে হবে এইটা নিয়ে ওরা একটা লেটার দেয় ওরা। যে তোমাকে পরীক্ষা হুম, দিতে হবে। এই লেটারটাই এনাফ। যে হুম। আমাকে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় বসার আগে যে লেটারটা, এটাই এনাফ। এইটা দিয়ে সে কি করতে পারবে? IELTS এ যদি প্রতিটা ব্যান্ডে 6 থাকে, সে ওদের এক্সপ্রেস এন্ট্রি তে রেজিস্ট্রেশন করবে। করে ওখানে হচ্ছে জব সিকিং ভিসায় সে যদি এপ্লাই করে, তার জব হয়ে যাওয়ার চান্স আছে। আবার কেউ যদি হচ্ছে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশনটা নিয়ে নেয়, অনলাইনে এখন পরীক্ষা নেয় ওরা। ওরা দুবাইতে নেয়, গুলশানে নেয়। তো এই ২ টা জায়গায় আছে, ইন্ডিয়ায় আছে। মানে সেন্টারের কথা বলতেছি আমি। তো গুলশানে কিছুদিন আগে চালু হয়েছে। তো এখন সে যদি গুলশানে গিয়ে পরীক্ষাটা দেয়, সে যদি রেজিস্ট্রেশন পায়, 100% গ্যারান্টেড তার জব হবে। হুম। একেবারে গ্যারান্টেড তার জব হবে। জাস্ট ইংরেজিতে একটু কথা বলে। যে IELTS এ ৭ পাবে বা ৬.৫ পাবে, সে ডেফিনিটলি ইংরেজি কিছু না আর কিছু এখন তো বলতে পারবে। বাংলাদেশের ছেলেমেয়েরা আ অনেক বেশি অ্যাডভান্স। এখন যথেষ্ট। হ্যাঁ, এই যে আমরা দেখলাম যে জুলাই আন্দোলনে যে মানে হ্যাঁ, ছেলেমেয়েরা ওরা ওদের যে আন্দোলনগুলা ব্যাকগ্রাউন্ড হিসাবে মানে কোনো বাংলা গান বা হিন্দি গান না, ইংরেজি গানগুলা ইউজ না, করতেছে। ইংরেজি গানগুলো ইউজ আন্দোলনের বিভিন্ন করতেছে। যে হ্যাঁ, হ্যাঁ, ছোট, ছোট ভিডিও ক্লিপগুলা। এখন তো মানে ইংরেজি অনেক বেশি কি বলে ইউজ করতেছে উম হ্যাঁ, তাদের হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে বা এমনি কথাবার্তায়। সো একটা
কোনো স্টুডেন্ট যদি প্ল্যান করে যে আমি 6 পাবো, উম বা এটা খুব বেশি জটিল না। না, মানে প্ল্যান এটা জটিল করাটা না। পাশাপাশি এই যে আমরা ইনফরমেশন গুলো দিতেছি যে এইসব ফিল্ডে কাজের সুযোগ আছে, এগুলো যদি আমরাও মানুষকে ইনফরমেশন দিবে। এরপরে কে কতটুকু নিবে এটা তো তাদের ব্যাপার। বাট ইনফরমেশন দিয়ে হেল্প করা এই আরকি। হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটা হচ্ছে এখন যে এই যে ইয়াটা আমি যদি কম্পেয়ার করি, কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসব সাবজেক্টে অনার্স পড়লো আর কেউ টেকনোলজিতে। তাইলে কোনটা আসলে স্টুডেন্টদের জন্য কি মেডিকেল টেকনোলজির যেই আ কোর্স গুলো এগুলো কি অনেক কঠিন নাকি এইটা এভারেজ স্টুডেন্টের জন্য আমি সম্ভব? আমি বলব যে না, কঠিন বলে আসলে কিছু নাই। কঠিন আচ্ছা, বলে আসলে যারা মানে একটু মেধা থাকলে আমি আমি বলব যে একটু যারা পরিশ্রম আরকি। বাংলাদেশে একটু পরিশ্রম, হ্যাঁ, মেধাও আসলে বলে না, জাস্ট একটু হ্যাঁ, পরিশ্রম। আর এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখন আমাদের রিসোর্স এর কিন্তু অভাব নাই। হুম, এখন আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল তার মধ্যে কিন্তু দুনিয়ার রিসোর্স আছে। আমরা যখন পড়াশোনা করছি এই সুযোগটাও ছিল না। হুম। বা রিসোর্স অনেককে ছিল তখন না। ইন্ডিয়া যাইতে হইছে একটা সময় ছিল। এখন তো যাইতে হইছে, আমাদের হ্যাঁ। দেশেই প্রচুর প্রতিষ্ঠান। আমাদের দেশেই প্রচুর প্রতিষ্ঠান, এক্সাক্টলি। এজন্য আমি বলব না যে এটা কঠিন কিছু। এটা ইজি অ্যাজ ইউজুয়াল। এটা অন্য হুম, সাবজেক্টের মতোই। ফিজিক্স, কেমিস্ট্রির মতোই একটা সাবজেক্ট। আহামরি কিছু না। বিশাল বড় সাবজেক্টও এরকমও না ব্যাপারটা। হুম, একেবারেই স্পেসিফাইড। হুম। মূল বিষয় হচ্ছে আমার যতটুকু মনে হয় অনেকে ইনফরমেশন গুলা জানে না। হ্যাঁ, যে হ্যাঁ, কারণেই ইনফরমেশন না জানার পড়তে কারণেই আসে একটা না বা মানে সে একটা হচ্ছে অনেকে ইনফরমেশনটা জানে না এইসব সাবজেক্ট গুলা সম্পর্কে। আবার অনেকে আছে যে জানলেও এটার ফিউচার সম্পর্কে ভালো হয়তো ধারণা নাই। এখন বাংলাদেশে যেই বিষয়টা হয়, দেখেন বাংলাদেশে আমি যখন চাকরি করছি আমি আমি এখন বলি তো এই যে আমার যেটা গল্পটা। বলতেছিলাম যে একসময় হ্যাঁ, বাংলাদেশ থেকে মানুষ এই যে পড়তে যাইতো কেউ। এখন অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট বাংলাদেশে পড়তে আসে। পড়তে অনেক আসে। ইন্ডিয়ান হ্যাঁ, স্টুডেন্ট বিশেষ কইরা হ্যাঁ, হ্যাঁ। ৩ টা জায়গার এই পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে এবং কাশ্মীর থেকে স্টুডেন্টরা বাংলাদেশে পড়তে আসে। মানুষ এবং পড়তে আমার আসে, হ্যাঁ। পরিচিত কিছু লোক ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে তারা আমার সাথে একাধিক লোকজন নক করছে যে, "আমরা বাংলাদেশে এই মেডিসিনে পড়তে চাই, কিভাবে ভর্তি হইতে হবে বা সার্কের জন্য কোনো বিশেষ ডিসকাউন্ট আছে কিনা?" বাংলাদেশে এখন অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট পড়তে আসে। পড়তে আসে, সেটাই। তো আমি হচ্ছে যেটা আরেকটা জিনিস হচ্ছে যে বলতে চাইতেছি যে বাংলাদেশে যারা পড়াশোনা করবেন তারা হচ্ছে আ এখন থেকেই প্ল্যান করেন যে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়েন এরকম স্টুডেন্ট অনেকেই আছে। তারা এখন থেকে প্ল্যান করেন যেটা যে ইংরেজিতে তারা কিভাবে ডেভেলপ করবেন। তো যারা যখন কোর্স শেষ হয়ে যাবে, কোর্স শেষ হওয়ার সাথে সাথেই যেন প্ল্যান করতে পারেন যে আপনি আ দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন নাকি দেশের বাইরে চাকরি করতে যাবেন। অ্যা যেই রেজিস্ট্রেশন যেই সংস্থাগুলো সেখানে শেষ করার সাথে, সাথে যদি IELTS দেয়, পড়াশোনা শেষ করার সাথে, সাথে IELTS হাতে পাইলেই সে এইদার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা তার রেজিস্ট্রেশন দিয়ে তার চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। হ্যাঁ, তো সরাসরি চাকরি দিয়ে চলে আসলো। আ চলে আসলো। বাংলাদেশে সময় নষ্ট করার কারণ নাই। তো বাংলাদেশে এই সাবজেক্ট গুলো কেন চেনে না? এর কারণটা হচ্ছে যে ১ম মেডিকেল টেকনোলজিদেরকে ভালোভাবে ট্রিট করা হইতো না। আমি সত্যি বলছি যে আমার ফ্রেন্ড যারা ক্লাসমেটরা, আমি তো তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাস করছিলাম। তো ওখানে আমার ফ্রেন্ড যারা, আমার কাছে তখন মনে হচ্ছে যে কেউই আমার চেয়ে খারাপ নাই। আমার কাছে মনে হচ্ছে সবাই আমার চেয়ে ভালো। কেউ ব্যাংকে, কেউ অমুক ইয়ার ডিরেক্টর হয়ে গেছে, কেউ বিসিএস দিয়ে এটা হইছে, কেউ কলেজের টিচার হয়ে সহকারী অধ্যাপক হয়ে গেছে। কিন্তু আমি কি আছি? আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি সেলারি পাইতাম হয়তো অনেক। আমার রিসিপশনে যে থেকে পাস করছে ঢাবি থেকে সে পাইতো ৳১৮,০০০ আর আমার ছিল ৳৩৮,০০০। তো এইরকম আমি কম্পেয়ার করতাম। সে আমার এইজের। সবই সমান। কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন ছিল না আমার। তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ছিল আসলে। তখন যেটা হইছে, তো বাংলাদেশের মানুষ না জানার কারণে এই সাবজেক্ট গুলোতে পড়ে না, পড়তো না। এখানে আসার পরে আমার সেই হতাশাটা, সেই ১০ বছরের যে একটা ডিপ্রেশনে থাকা, হ্যাঁ। মনের গভীরে যে একটা ডিপ্রেশন, সেটা হচ্ছে আমার দূর হয়ে গেছে এখানে আসার পরে। এখানে আসার পরে দেখলাম যে আমি আসলে এখানে একজন পিএইচডি করা মানুষের চেয়েও বেশি সম্মান পাচ্ছি। হুম, এখানে আমাকে যখন এনএইচএস এ যখন আমি কাজ করি, আমি এমন লোকের কাজ করছি। আমি ম্যানচেস্টারে কয়েকদিন কাজ করছি। ম্যানচেস্টার ইউনাইটেডের ২ জন ফুটবলার আসছেন, তাদের স্ক্যান আমি করছি। তাদের নি হুম, জয়েন্টের স্ক্যান আমি করছি। তো এখানে যে রেসপেক্ট আমি পাইতেছি, যে আমার সেই হতাশা দূর হয়ে গেছে। তো বাংলাদেশে যারা পড়তে চান, আমি তাদের জন্য বলছি, যারা পড়তে চান, হ্যাঁ? আপনার ভাই-বোন বা হচ্ছে আপনার আত্মীয়স্বজন যাদেরকে অ্যাডভাইস দিবেন, তাদেরকে আমি বলতে চাই, এই সাবজেক্ট গুলোতেই আপনারা পড়ান। ঢাকা হুম, বিশ্ববিদ্যালয়ের ইভেন ভালো একটা সাবজেক্টে পড়েও যে খুব ভালো করবেন এর কিন্তু গ্যারান্টি নাই। বাট হুম। এখানে পড়লে আপনি গ্যারান্টেড আপনার একটা কিছু হ্যাঁ। হবে।
আর আপনি ভালো কিছু সবাইকে করবেন। মানে বাংলাদেশে এগুলো কিছু প্রবলেম আছে। মানে ঢাকা ইউনিভার্সিটি না পড়লে মনে হয় মানে হ্যাঁ, কি না কি মিস হয়ে গেল। কি নাকি মিস হয়ে আবার গেল। হ্যাঁ, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে যেমন আমাদের সময় বলি আমরা আ যদিও এখন তখন তো বুঝতাম না এগুলা। আমরা হ্যাঁ। জগন্নাথের ছেলেদেরকে বলতাম যে, "ও তো জগা বাবুর পাঠশালায় পড়ে।" জগাবাবুর পাঠশালা। হ্যাঁ, তো আমিও এটা এখন জানি। মনে হ্যাঁ, হয় যে এগুলো তো আসলে এক ধরনের রেসিজম। না মানে আমি তাকে রেসিজম। ছোট হ্যাঁ, করতেছি। যে যে ঢাকা ইউনিভার্সিটিতে এখানে সিট সীমিত। পড়তে পারে নাই সে জগন্নাথে পড়বে, সে চিটাগাং হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়বে। অসুবিধাটা কোথায়? বা সেটাই সে তো। পড়লই না তাতেই বা সমস্যা কোথায়? তাতেই বা বা সে সমস্যা মাদ্রাসায় কোথায়? পড়লো, সেটাই, সে ইংলিশ মিডিয়ামে পড়লো। কিন্তু আমাদের কিছু সেটাই। ফিক্সড মাইন্ডসেট হয়ে গেছে যে এইখানে না হইলে মনে হয় লাইফ শেষ। মনে হয় লাইফ শেষ। হ্যাঁ, সেটাই। তো তো আমি এটাই যদি অন্য ইফেক্ট এক করছে জায়গায় আরকি। পড়ে আমি একটা আমার এই ইয়াতে কর্মজীবনে আমি ভালো করতে পারি, সমস্যা কোথায়? আমি মেডিকেল টেকনোলজি পড়ি বা অন্য একটা এরিয়াতে পড়ি যেটা পড়ে আমি যদি ভালো করতে পারি, why not? ঠিক না? হ্যাঁ, সেটাই। তো আমি সবাইকে এটাই করব। আমি বলতেছি না যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। হ্যাঁ, ডেফিনিটলি যার যেটা টার্গেট থাকবে এটা যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলে আমি বলব যে এই সাইট গুলোতে একটু ফোকাস দেওয়ার জন্য। তাহলে কি হবে? তার সব ধরনের ক্ষেত্রই খোলা থাকবে। এখানে পড়ে যে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবেই তাকে কাজ করতে হবে এরকম না। সার্টিফিকেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ই দিচ্ছে যদি কেউ ব্যাচেলর করে আর আইএসটি এই থেকে। সাবজেক্ট গুলোর মধ্যে কি মানে কোনো ইয়ে আছে যেমন রেডিওগ্রাফি ভালো বা ডেন্টালটা একটু কম ডিমান্ড বা এরকম কিছু আছে? বেসিক্যালি নাই। তবে আমি ল্যাবের চাহিদাটা বাংলাদেশে একটু কম, এটা আমি বলব। কারণ প্রচুর প্রাইভেট প্রতিষ্ঠানে ল্যাব পড়ায়। এজন্য আমি বলব যে ল্যাবের ল্যাব চাহিদাটা সায়েন্টিস্ট একটু যেটা। কম। হ্যাঁ, হ্যাঁ, ল্যাব সায়েন্টিস্ট যেটা, সেটার চাহিদাটা একটু কম। বাট এটার বাইরে এইসব বাকি ইউরোপে, যেগুলো আমেরিকাতে ল্যাব সায়েন্টিস্টের ডিমান্ড অনেক হাই। হ্যাঁ, হ্যাঁ। এখানে সবগুলো আমি যা বললাম এলাইড হেলথ সায়েন্স বলে এগুলাকে। তো এই এলাইড হেলথ সায়েন্স এর যত সাবজেক্ট আছে এখানে তার সবগুলোর চাহিদা আছে। সমান চাহিদা আছে। ফার্মাসিস্ট যারা আছে তাদেরও এখানে অনেক বেশি চাহিদা আছে। তারা এখানে ফার্মাসিস্ট ব্যান্ড 6 এ তারা শুরুই করে। মজার ব্যাপার হচ্ছে এটা। তারা ব্যান্ড হুম, 6 এ শুরু করে। রেডিওগ্রাফাররা তো ব্যান্ড 5 এ শুরু করে। অর্থাৎ ফার্মাসি থেকে কেউ যদি পড়াশোনা করে এখানে রেজিস্ট্রেশন নেয় চাকরি দেয় তাদের শুরুই হবে ব্যান্ড 6 এ। হুম, তাহলে ফার্মেসি আছে, বে ল্যাব সায়েন্স আছে, হ্যাঁ, রেডিওগ্রাফি আছে, ফিজিওথেরাপিস্টও আছে। ফিজিওথেরাপি ফিজিওথেরাপিস্ট হ্যাঁ, হুম, ফিজিওথেরাপিস্টের আরো সুবিধা হচ্ছে সে চাইলে এখানে প্রাইভেট চেম্বার দিবে। যদি তার রেজিস্ট্রেশন থাকে সে তো ডেফিনিটলি এক জায়গায় চাকরি করবে। কিন্তু অন্য সময়টা সে চাইলে নিজেই একটা চেম্বার দিয়ে বসতে পারে। যেটা বাংলাদেশের ফিজিওথেরাপিস্টরা করে। হুম। তো আর এই যে, যেই ঢাকা তারপরে বগুড়া, রাজশাহীতে যেই ইনস্টিটিউট গুলো আছে এগুলোতে সিট সংখ্যা কেমন? কেমন স্টুডেন্ট নেয়? সিট সংখ্যা হচ্ছে ব্যাচেলরের জন্য মানে বিএসসি করার জন্য হচ্ছে ৫০ টা সিট। বাট ৫০ টা সিটের মধ্যে এখানে ২০ টা সিট হচ্ছে সরকারি চাকরি যারা করে তাদের জন্য বরাদ্দ। হুম। বাকি থাকে ৩০ তাহলে টা। সিট ৩০ তো টার মধ্যে একেবারেই কম আসলে। ৫০ টা তো সিট তেমন না, কিছুই না। না, ৫০ টা সিট তেমন কিছু না। ওই ৩০ টার মধ্যে আবার ১০ টা হচ্ছে যারা ডিপ্লোমা করছে আইএসটি থেকে তাদের জন্য বরাদ্দ। তো বেসিক্যালি ২০ টা সিট হচ্ছে থাকে যে সাধারণ হ্যাঁ। মানুষের জন্য। আর রাজশাহী, বগুড়া ওগুলো তো কি এরকম ৫০ সেম, টা? হ্যাঁ, সেম ৫০ টা। সবগুলাতেই সেম। তো এইটা তো পুরানো। কিন্তু এর বাইরে আরো যে ডিপ্লোমা আছে অনেকগুলা ২২ টা হ্যাঁ, হ্যাঁ ২২ টা ডিপ্লোমা আছে বিভিন্ন জেলায়। বরিশালে আছে, কুমিল্লায় আছে, চট্টগ্রাম আছে, সিলেটে আছে। আ অনেকগুলো জেলাতেই আছে। এখন ওগুলাতে তো সিট বেশি মনে হয় নাকি? ওগুলাতে ৫০ টা করে সিট। হ্যাঁ, ৫০ টা প্রত্যেকটাতে করে সিট ৫০ টা। এবং হ্যাঁ, ডিপ্লোমা করার পর কেউ চাইলে সে অনার্সে কনভার্ট করতে পারবে। টপ কনভার্ট আপ করতে করতে পারবে। পারবে। হ্যাঁ, 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 হুম। হ্যাঁ। এটা তো ঠিক আছে। আর প্রাইভেট আছে না সবই সরকারি? প্রাইভেট আছে কয়েকটা। ঢাকাতে কয়েকটা প্রাইভেট আছে। তবে প্রাইভেট গুলোতে সবগুলোতে না পড়ে বিইউএইচএস এটাতে পড়ার জন্য আমি বলব। বিইউ এইচএস, আচ্ছা, এইচএস বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আচ্ছা। হ্যাঁ? তো এটা এইটা কোয়ালিটি হচ্ছে ভালো। এটার কোয়ালিটি এক্সেলেন্ট এক কথায়। ইভেন প্রাইভেটের আমি বলব মধ্যে। প্রাইভেটের মধ্যে। ইভেন আমি বলব যে যদি টাকা পয়সা থাকে একটু তাহলে সরকারিতে না পড়ে এটাতে পড়ার জন্য। আচ্ছা, কারণটা হচ্ছে যে এদের সাথে ইন্টারন্যাশনাল কতগুলো ইউনিভার্সিটির হচ্ছে কমিটমেন্ট লিঙ্ক আছে। আছে। ওদের লিংক আছে, চুক্তি আছে। যে কেউ যদি 3rd ইয়ারের পরে সে কোর্স ট্রান্সফার করতে চায় সে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করে ফেলতে পারবে। এদের হচ্ছে নেদারল্যান্ড এবং কানাডার ২ টা ইউনিভার্সিটির সাথে এদের আছে, চুক্তি আছে। তো আমি বলব যে এইটা হইলে আরো ভালো। এবং এদের কোর্স এক্সেলেন্ট। এদের কোর্স বাংলাদেশ কারিকুলাম ইউনিভার্সিটি অসাধারণ। অফ হেলথ সায়েন্স। হেলথ সায়েন্স। এটা হচ্ছে বাংলা কলেজের ঠিক উল্টা পাশে। আচ্ছা, মিরপুর বাংলা কলেজ। মিরপুর বাংলা কলেজের উল্টা পাশে। আচ্ছা, আচ্ছা। আর এরকম প্রাইভেট আর কি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে? বাংলাদেশে আর প্রাইভেট প্রতিষ্ঠান নাই। এই একটাতেই পড়ায় এবং এটাতেই এমপিএইচ সহ মেডিকেল রিলেটেড অনেকগুলো পাবলিক সাবজেক্ট হেলথ ও আছে। পড়ায়?
পাবলিক হেলথে পড়ায়। হ্যাঁ, হ্যাঁ। পাবলিক হেলথেরও অনেকগুলা ব্রাঞ্চ আছে। সবগুলোই ওরা হচ্ছে পড়ায়। যেমন হসপিটাল ম্যানেজমেন্ট অথবা এপিডেমিক ম্যানেজমেন্ট এগুলাও ওরা হচ্ছে ওখানে পড়ায়। তাহলে এ মানে পিওর একেবারে হেলথ রিলেটেড হ্যাঁ, জিনিসগুলা। হ্যাঁ। এইটা একেবারেই হেলথ রিলেটেড। এইটা হচ্ছে মেইনলি বারডেম হসপিটালের একটা প্রতিষ্ঠান। মা আচ্ছা, আচ্ছা। বারডেমের প্রতিষ্ঠান। যার জন্য হচ্ছে হুম। এখানে যারা টিচার আছে তারা খুবই ভালো। তারা মানে হাই কোয়ালিফাইড হচ্ছে টিচার। সরকারি যে ইনস্টিটিউট ওখানে যারা আছে টিচার আ আমি খুব বেশি ভালো টিচার পাই নাই আমার সময়ে। হ্যাঁ? পরবর্তীতে ২-১ জন আসছিলেন চমৎকার টিচার। তো টিচার গুরুত্বপূর্ণ কেন? যে আপনার কোর্স কারিকুলাম যদি ভালো করে না পড়ায় তাহলে ইন্টারন্যাশনাল রেসে আসলে মানুষ হেরে যাবে, পারবে না ভালো কিছু করতে। যেহেতু এটা টেকনিক্যাল একটা সাবজেক্ট। আ আ এজন্য হচ্ছে ভালো হুম। টিচার গুরুত্বপূর্ণ। তো এবং এ ওইখানে সিট সংখ্যা কেমন? এই BUHS ওখানেও ৫০ টা, ওখানেও ৫০ টা সেট। আমার তো মনে হয় সিট বাড়ানো উচিত। মানে এট লিস্ট ২০০ করে সিট থাকা উচিত। যে এত ডিমান্ড হ্যাঁ, ডিমান্ড ৫০ টা আসলে সিটে কেন বেশি। আটকায় রাখবে? এরা আমি জানি না কেন ঢাকা ইউনিভার্সিটি তো সবগুলো নিয়ন্ত্রণ করে, ওরা অনুমতি দেয় না আরকি। কেন দেয় না এটা আসলে আমার আমি জানি না। তো ফ্রেন্ডরা সবাই যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে জি। জার্নালিজমে পড়াশোনা করছি। আমার ফ্রেন্ডরা বেশিরভাগই সাংবাদিকতায় আছে। আচ্ছা, তো আচ্ছা। আমি তাদেরকে দেখে কথা বলব যে এইটা নিয়ে নিউজ করা যায় কিনা যে ৫০ টা থেকে সিটটা ২০০ তে উন্নীত করা। তাহলে হুম। আরো স্কোপ তৈরি হবে। আরো বেশি স্টুডেন্ট ঢুকতে পারবে। ৫০ এ টা তো এখা এ কম। ৫০ টা কম। কিন্তু সমস্যা হচ্ছে কি দেখেন, এই যে আমি বললাম যে আমাদেরকে চেনে না, জানে না, আমরা কি প্রফেশন এটা নিয়ে কিন্তু প্রচার নাই। যার জন্য কি হয়, ওদের এই ৫০ টা সিট ফিল আপ করতেই ওদের কষ্ট হয়। ও ৫০ টা সিটও ফিল আপ হয় না। না ৫০ টা সিটও ফিল আপ হয় না। মানে আশা করি BUHS এর আমাদের কথা এই বলতেছি। যে মানে YouTube চ্যানেলের মাধ্যমে মানুষ আরো বেশি পড়তে যাবে। আমি আমার বাইগনাকে বললাম যে মেডিকেল টেকনোলজি নিয়ে পড়তে। ও যখন ইন্টারমিডিয়েটে পড়ে। তো সে বলল যে, "মামা আমি ডাক্তারি পড়তে চাই, মেডিকেল টেকনোলজি না।" তো আমি বললাম যে, আচ্ছা। "ডাক্তারি যদি হয় তো ভালো।" পরে সে এই হুম, চিটাং হুম। ইউনিভার্সিটিতে এই কি বলে? চিটাং হুম, মেডিকেল কলেজে হুম। চান্স পাইছে। ও আচ্ছা আলহামদুলিল্লাহ এই। খুবই ভালো খবর। তা আমি তাকে আচ্ছা দে আ আমি আমি নিজেও জানতাম না মেডিকেল টেকনোলজি সম্পর্কে। তোমার কাছে হ্যাঁ, শুনলাম হ্যাঁ। ১ম। তো পরে ওরে এটাই। আইডিয়া দিলাম। তো বলল যে, মামা আমি ডাক্তারি পড়বো।" আমি বলছি, "ঠিক আছে যদি ডাক্তারিতে চান্স পাস তো ভালো।" তো পরে সে চিটাগাং মেডিকেল কলেজে চান্স পাইছে। এই। আচ্ছা যাই এইটা হইলে তো ভালো। এটা তো বেস্ট অপশন ডেফিনিটলি। হ্যাঁ। তার অপশন অনেকগুলো খুলে যায় এটা হইলে। তো হুম। BUHS এ যেই সিট আছে ৫০ টা এটা ফিল আপ হয় না, এটা পড়তেও মোটামুটি ৭-৮ লাখ টাকা লাগে। টাকার পরিমাণটা একটু বেশি। হুম। কারণটা হচ্ছে ওই যে আমি বললাম যে এখানে যারা টিচিং প্রফেশন এ আছেন তারা সবাই খুব হাইলি যাদের কোয়ালিফাইড। টাকা আছে সে ৭-৮ লাখ টাকা খরচ করলো। আর কেউ যদি খরচ করে সরকারিতে ফেলল। পড়ে তাহলে তো সরকারিতে তো টাকা না, 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 লাগতেছে না। না টাকা লাগতেছে না। ওখানে 100% ফ্রি। এবং ২২ টা সবকিছু ফ্রি। প্রতিষ্ঠান কিন্তু একদম কম না। ২২ টা তো অনেক। ২২ টা সারা দেশে প্রতিষ্ঠান অনেক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছড়ানো ছিটানো আছে। আচ্ছা, হুম। আছে, হ্যাঁ। আর ইউকে তে যদি কেউ মাস্টার্স করতে চায় মেডিকেল টেকনোলজিতে তাইলে এখানে তো সরাসরি ইউনিভার্সিটি গুলাতেই করায় নাকি? না হ্যাঁ, আলাদা সরাসরি ইনস্টিটিউট আছে? না, না, না। এখানে সরাসরি ইউনিভার্সিটিতে করায়। এখন ইদানিং বেশ কিছু ছেলে আসতেছে। আমার ২ জন ফ্রেন্ডও আসছে। এখানে অনেকগুলা ইউনিভার্সিটি আছে। অ্যাপ্লিকেশন প্রসেসটাও খুব ইজি। ইভেন যারা যারা পড়াশোনা আমাদের তো কোর্স কারিকুলাম বাংলাদেশে হচ্ছে ইংরেজিতে। তো উম ইংরেজিতে পড়ার কারণে ওরা একটা সার্টিফিকেট দেয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হুম, MOI যেটা বলে। তো হুম, MOI টা ওইটা ইনস্টিটিউট থেকে নিলে এখানে অ্যাপ্লিকেশন করলে ওরা সেটাও অ্যাকসেপ্ট করে। হুম। তো আর তাকে IELTS ও দিতে হয় না। যদি কেউ পড়াশোনার ভিসায় আসতে চায় অনার্স করার পরে। তো এখানে মাস্টার্স হচ্ছে অনেকগুলা ইউনিভার্সিটিতে করে। খরচ হয় অ্যারাউন্ড ১২ থেকে ১৫,০০০ পাউন্ড হচ্ছে হুম। মাস্টার্সের জন্য। ১ বছরের মাস্টার্স আ এটাও সেম। ৳১২,০০০-১৫,০০০ পাউন্ড কিন্তু মানি এখানে অন্য সাবজেক্টও লাগে। এমন না যে এটা বেশি। না, মানি না, না। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। অন্য সাবজেক্টেও লাগে। ইভেন বিজনেস অন্য ম্যানেজমেন্ট ইভেন বেশি। আমার এক ছোট ভাই সে ২১,০০০ পাউন্ড দিয়া সরি ১৯,০০০ পাউন্ড দিয়ে মাস্টার্স করছে। ও তো আচ্ছা সে যদি অনেক টাকা। ১২ থেকে ১৫ দিয়ে মেডিকেল টেকনোলজি পড়ে তাহলে তো খুবই ভালো। এটা বেশি না টাকার বেশি না, অ্যামাউন্টটা। হ্যাঁ। মানে আমরা যদি অন্য সাবজেক্টের সাথে কম্পেয়ার করি ইউকে তে। কম্পেয়ার করলে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম, এইটা তো আসলে সবাই পড়তে আসতে পারে না। এই সাবজেক্টটা তো হুম। রেস্ট্রিক্টেড। শুধুমাত্র যারা যাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে। টেকনোলজি যাদের ব্যাকগ্রাউন্ড আছে। এর বাইরে তারা কোনভাবেই অর্থাৎ নিবে না। মূল ফাউন্ডেশনটা তৈরি করতে হবে তাকে আসলে ব্যাচেলরে বাংলাদেশে এবং সেটা ইন্টারে থাকা অবস্থায় তাকে প্ল্যান করতে হবে যে আমি মেডিকেল প্ল্যান করতে টেকনোলজি হবে। পড়বো। হ্যাঁ, দেন হ্যাঁ, হ্যাঁ। সে ইন্টার পাস করার পরে যে ২২ টা প্রতিষ্ঠান আছে অথবা প্রাইভেট সে ট্রাই করলো। আর যখন হ্যাঁ, হ্যাঁ। আ যে মানে ৫০ টা সিটই তো ফিল আপ হয় না। যখন এগুলোর ডিমান্ড বাড়বে তখন অবশ্যই সরকার আ সিট সংখ্যা বাড়াবে। এখন তো বাড়াবে ৫০ টি হ্যাঁ। যেহেতু ফিল আপ হয় না তাইলে আর সিট হ্যাঁ, হ্যাঁ। বাড়ায় লাভ কি? বাড়ায় লাভ কি সেটাই। হ্যাঁ। হুম।
তো মোটামুটি আমরা তো মানে সাবজেক্টটার কোথায় পড়ায়, এ পয়সা লাগে কিনা, প্রাইভেটে কত, ইউকেতে কত সবগুলোই কভার করলাম। তো আমি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলব যে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব সবগুলো ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করছি। আপনার যদি কেউ মনে করেন আপনি লয়ার হবেন, পড়বেন সেটা একান্তই আপনার ইচ্ছে। আপনি যদি মনে করেন আপনি সাংবাদিকতা পড়বেন, পাবলিক হেলথ পড়বেন, আ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিবি, এমবি এটা একেবারেই আপনাদের ইচ্ছা। বাট আমরা বলতেছি যে এই সাবজেক্ট গুলাতে আ জবের চাহিদা খুবই ভালো। বিদেশে সেটেল হওয়ার সুযোগ খুবই ইজি। দেশে চাইলে দেশেও থাকতে পারবেন। সমস্যা নাই। মানে এইগুলার ডিমান্ড আছে এবং আমার তো মনে হয় এই ডিমান্ড কমবে না। কারণ হচ্ছে মানুষের মানি মানুষ তো রোগবালাই থেকে সহজে মানুষের মুক্তি নেই। মানে এইটা তো অসুখ-বিসুখ তো একটা কমন বিষয়। হুম, যেমন হুম। আমি বলি যে অনেক সময় ফান করে বলি যে নাপিতদের চাকরি কখনো যাবে না। কারণ মানুষের তো চুল কাটতেই হবে। সো হ্যাঁ, নাপিতদের সেটাই। চাকরি থাকবে। তো থাকবেই। এরকম মানে মানুষের হেলথ এর সমস্যা তো যাবে না। হেলথ এর নতুন, নতুন ক্রাইসিস আসবে। আর এগুলা যখন হেলথ সমস্যা থাকা মানেই হলো তাকে স্ক্যান করতে হবে। এগুলাকে রোগটাকে আইডেন্টিফাই করতে হবে, ডায়াগনোসিস করতে হবে। সো এই ফিল্ড শেষ হবে না। এটার ডিমান্ড থাকবে। সো আপনারা যারা মনে করেন যে অ্যাম এম আমি কোথায় কোন সাবজেক্টে পড়লে আমার জন্য আ আ আ ফাইন্যান্সিয়ালি লাভবান হবো কিংবা সেটেল হওয়ার ইজি সেজন্য সেক্ষেত্রে আমি বলব যে এই সাবজেক্ট গুলা ভালো ডিমান্ড আছে। পরবর্তীতে আমরা হয়তো আরো কিছু সাবজেক্ট নিয়ে আলাপ করব। যেমন আজকে আমরা ফোকাস করি উম উম যেটা ছিল রেডিওগ্রাফি। আমরা হয়তো আরেকটা এপিসোডে আম নিয়ে আসতে পারি ল্যাব সায়েন্স বিষয়ক আলাপ কিংবা একটা এপিসোডে আমরা ফার্মেসি নিয়ে আলাপ করলাম কিংবা আইটি রিলেটেড কিছু সাবজেক্ট আছে যেগুলোর ডিমান্ড অনেক বেশি। এআই রিলেটেড এখন অনেক কোর্স আছে। তারপরে ডেটা সায়েন্স নিয়ে কোর্স আছে এখানে। এরপরে আপনারা জানেন যে সাইবার সিকিউরিটি নিয়ে কোর্স আছে যেগুলা আ ইভেন সাইবার সিকিউরিটির ডিমান্ড খুবই হাই এখন সারা দুনিয়াতে। সেগুলো নিয়ে আমরা একেকটা পর্বে একেকটা সাবজেক্ট নিয়ে আসবো যেগুলাতে পড়াশোনা করলে চাকরির সুবিধাটা ভালো কিংবা বিদেশে সেটেল হওয়ার ক্ষেত্রে অ্যা উম সুবিধা বেশি। সেগুলো আমরা নিয়ে আসবো এবং আ আম আপনাকে যে বিদেশে সেটেল হতে হবে তা না। আপনি যদি বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশে এইসব সাবজেক্টের কাজ আছে। সেখানে করতে পারবেন। যদি বিদেশে আসতে চান আসবেন। বিদেশে আসলে তো সমস্যা নেই। আপনি বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাবেন। এখন তো বিদেশে বসেও আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করা খুবই ইজি। WhatsApp আছে, ইজি। Viber আছে। এখন আর ডিসকানেক্টেড না কেউ। নাই, আমার মনে হ্যাঁ, আছে একসময় বাংলাদেশ থেকে আমরা দেশের বাইরে যারা থাকতো তাদের সাথে কথা বলা কত ডিফিকাল্ট ছিল। মানে ডিফিকাল্ট। ১ মিনিট কথা বলতে ৳৫০ লাগতো। মানে অনেক হিসাব করে ২ মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে। কথা শেষ করতে এখন হবে। তো হ্যাঁ। ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। সো বিদেশে বসে ডিসকানেক্টেড হওয়ার কোনো ইয়ে নাই। আর আপনার যদি টাকা-পয়সা ভালো ইনকাম থাকে আপনি ৬ মাস পর, পর বাংলাদেশে যাবেন সবার সাথে দেখা করতে। অসুবিধা সেটাই। কোথায়? হ্যাঁ, হ্যাঁ, ইনকাম হ্যাঁ। যদি ভালো হয়। ইনকাম যদি ভালো থাকে, হ্যাঁ, সেটাই। ৬ মাস কি সেই সুযোগ মানে আছে। প্রতি ঈদেই, রোজার ঈদে, কোরবান ঈদে একবার করে দেশে যাইতে তো সমস্যা নেই। যদি টাকা সমস্যা থাকে, নেই। ইনকাম ভালো হয়। সো এটা আপনাদের ইচ্ছা। আমরা জাস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি এইখানেই শেষ করতেছি। শেষ করার আগে আরেকটু বলতেছি আপনাদের যদি এই রেডিওগ্রাফি কিংবা মেডিকেল টেকনোলজি নিয়ে আরো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্টে জানাবেন। আমরা সেইসব কমেন্টকে বিবেচনায় নিয়ে আমরা নতুন এপিসোড করব। আমাদের আ আমার এই YouTube চ্যানেলের মূল ফোকাসটাই হচ্ছে এমপ্লয়মেন্ট, চাকরি। আমাদের বিশাল ইয়াং পপুলেশন আছে যারা কর্মক্ষম কিন্তু চাকরির বাজার বাংলাদেশে সীমিত হওয়ার কারণে অনেকেই খুব ফ্রাস্ট্রেটেড, অনেকে সময় মতো বিয়ে করতে পারেন না। মা-বাপকে সাপোর্ট করতে পারেন না। অনেক ধরনের সমস্যা তৈরি হয়। সো সেজন্য চাকরির বিষয়ক ইনফরমেশন গুলো আমি দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে কোথায় সেটেল হওয়ার জায়গাগুলা ইজি বা কিভাবে হতে হয় সেই ইনফরমেশন গুলো দিব। এবং আ আপাত এ উম মানি এমপ্লয়মেন্ট টাই ফোকাস বাট হয়তো এর পাশাপাশি অন্য বিষয়গুলো ধীরে, ধীরে আনবো। যদি মনে হয় যেন শুধু বারবার এমপ্লয়মেন্ট এর ভিডিও করলে বোরিং লাগে, হয়তো নতুন কিছু নিয়ে আসবো পরে। তবে এখন পর্যন্ত আমার যে প্ল্যান সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট রিলেটেড, চাকরি রিলেটেড ইনফরমেশন গুলো আপনাদেরকে দিব। তো সবাইকে ধন্যবাদ এবং আ দেলোয়ারকেও অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আ ক এই ইনফরমেশন গুলা দিয়ে হেল্প করার জন্য। আ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা যাক অনেক